সিদ্ধান্ত নেওয়া উচিত, তাই করা উচিত। কথাটাকে বাস্তবায়ন করার জন্য যা করা দরকার সেটা তাদের করা উচিত। আর যদি সেটা না করে তাহলে এটা কথার কথা থাকে কিনা, এটা আমার প্রশ্ন। আর শরীফ ভাই আর কি আমাদের ফজলে হুদা বাবুল ভাই আজকে টক শোতে আসার অফ দ্য রেকর্ড বললাম যে আজকে তো টক শো হবে না, কারণ এত ঘনিষ্ঠ প্রত্যেকে আমরা কেমনে কথা কই, এই হলো একটা সমস্যা। যাই হোক, তারপরে বলি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই কথাটার বয়স হলো 55 বছর বাংলাদেশে। এটার মানে হচ্ছে সকালে এক কথা বলবো, বিপিকে এক কথা বললে এটা বৈধ। বাংলাদেশের রাজনীতিতে আমি বৈধ দেখছি। আর বাংলাদেশের রাজনীতি এটার সাথে প্রাসঙ্গিক আর একটা কথা বলি, একটা বিখ্যাত সিদ্ধান্ত বাংলাদেশে যেটা অ্যাবসোলুটলি রং, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই থিওরির উপরে বাংলাদেশ চলে, এটা পৃথিবীর কোথাও নাই। সবার সাথে বন্ধুত্ব হবে না তো, এটা কিন্তু আমাদের দেশে গর্ব করে বলি আমাদের পররাষ্ট্রনীতি অ্যাবসোলুটলি রং। তো এই অ্যাবসোলুটলি রং পররাষ্ট্রনীতি, আর ইনসাইডে যদি আসেন ইনডোরে, তাহলে শেষ কথা বলতে কিছু নাই। দুই জায়গায় আমরা ফলস সূত্রের মধ্যে আছি। সুতরাং আপনি কথা রাখে নাই, এটা তো অস্বাভাবিক কিছু নেই। কেন বলছি কথাটা? এখন আসেন কথা রাখছে কি রাখে নাই, এবং কথা রাখার পর উইথড্র করা যায় না, কারণ আপনার তো গ্রহণযোগ্যতা দরকার। নির্বাচনের আগে 8 মাস সবাই দৌড়ঝাঁপ দিছে আমরা এই সংস্কার করার জন্য। আমরা বলতে সামষ্টিকভাবে বলছি, আমরা তো আর যাই নাই, যারা গেছে। সেখানে কিন্তু ফাইনালি অনেক চড়াই উতরের পরে একটা সিদ্ধান্ত আসলো যে গণভোট। এই গণভোটের প্রস্তাবক কিন্তু হুদা ভাইয়েরা, যে এটা গণভোটে যাওয়া। তারপরে দ্বন্দ্বটা হইলো ইলেকশনের আগে গণভোট আলাদা না একই দিনে, সেটাও বিএনপির চয়েস ছিল, এবং একই দিনে। এবং এই নির্বাচনের পর 2টা ওত নেওয়ার কথা, কিন্তু 2টা ওত বিএনপি নেয় নাই। তাহলে ফ্রম ডে 1 আপনি কিন্তু মানসিক দূরত্ব তৈরি করে ফেললেন বিরোধী দলের সাথে। আপনি যতই বলেন মধুর সম্পর্ক, ডে 1 আপনি দূরত্ব তৈরি করেন। কেন? কোন কনফিডেন্সে? কারণ আপনি 2/3 মেজরিটি পাইছেন। কোনো কাজে লাগবে না বিরোধী দলের। বিরোধী দলের কোনো ভূমিকা নাই। এই ধরেন অর্থ বিল, ফর এক্সাম্পল, বাজেট ভালো মন্দটা আমি আলাপে যাচ্ছি না, ধরেন বাজেট ভালো হয় নাই, এই তর্ক বিতর্ক করলে কিছু হবে? ফাইনালি পাশ করার জন্য যে ভোটটা লাগে সেটা তাদের আছে। সে কারণে বলতেছি যে তাদের থাকা না থাকা পার্লামেন্টে কোনো প্রয়োজন নাই। এখন আমি আইনের ভিত্তিতে বলতেছি, এই যে কথা না রাখা, যখন আপনি ফ্যাক্টাম ভ্যালেটাটা টার্ম আছে লতে, সেটা হইলো এই, যা করা অনুচিত ছিল, মানে যা করা ছিল অনুচিত, যেটা করা যায় না, এমন কিছু যদি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেয়, দ্যাট ইজ ল। আমরা 4 জন মিলে যদি একটা সিদ্ধান্ত নেই এই মুহূর্তে টক শো করবো না, অথরিটি কি করবে সেটা পরের চ্যাপ্টার, কিন্তু এটা ল হয়ে যাবে। আমরা স্টপ করে দিলাম। এই সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবে, এটা কর্মটা হয়তো অনুচিত ছিল, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে মেনে নিছি, সেটা কেন বলছি অনুচিত ছিল বলি তাদের কথার কারণে, আদারওয়াইজ সবাই মিলে যেটা করবে সেটা বৈধ। ফ্যাক্টাম ভ্যালেট এটা রোমান্টিক রোমান টার্ম। সুতরাং আপনারা যে নির্বাচনের আগে বলছেন, জাতির সামনে বলছেন গণভোট আপনারা চান, 1 নম্বর। 2 নম্বর ইলেকশনের দিনে চান। 3 নম্বর আমাদের আজকের প্রধানমন্ত্রী উনি নিজে বলছে ধানের শীষে যেভাবে আপনি ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটের হাতে ভোট দিবেন। এই কথা বলার পর এই দেশের জনগণ 70% ভোট দিয়ে দিছে গণভোটে। এখন যে কেউ বলে যে আমরা তারেক রহমান সাহেবের প্রতি সম্মান দেখাইছি, সেটা সঠিক হয় নাই, কিংবা এই কথা না রাখা তাই কিছু আসে যায় না, তখন গ্রামগঞ্জের সাধারণ লোক আজকে এটা তো জানে সবাই কি প্রতিশ্রুতি দিলেন। তাইলে আপনি এই প্রতিশ্রুতির ভিত্তিতে এসে পবিত্র পার্লামেন্টে দাঁড়াইয়া 2টা লোক যখন বলে, একজন বলেন গণভোটে রাজি না হইলে নির্বাচন দিত না, আরেকজন বলছেন যাতে নির্বাচন না করার বাহানা না হয় সেই জন্য আমরা, এগুলো তো ভাই জাতি দেখে, দেশ জনগণ দেখে। এইগুলোতে আমার কাছে মনে হয় কি, এটা যখন আমি শুনি তখন আমার মনে হয় কি, আচ্ছা ভোটারদের ভোটের প্রতি কি কোনো গুরুত্ব নাই? মানে কেন নাই বলছি আমি, আপনি ভোটারকে যদি ভাবেন আপনি নেক্সট আবার ইলেকশন করবেন না, নাকি আমরা বাইরের থেকে দেখি ইলেকশন কিন্তু ভিতরে হয়ে যায় সিলেকশন, এরকম কিছু কিনা? তাহলে এত কনফিডেন্টলি কেমনে বলে যাতে বাহানা না হয়? মানে ভোটারের কোনো গুরুত্বই নাই। তারপরে ভাই একটা শেষ করি, ভাই একটা কথা বলছেন ওনাদের নির্বাচনী ইশতেহারে ছিল, ওনাদের নির্বাচনী ইশতেহারে 2টা বিষয় ছিল। নাম্বার 1 সংবিধান সংস্কার করবেন, সংশোধন নয়। নাম্বার 2 ক্যাটাগরিক্যালি বলা আছে বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন। সেই পৃথক সচিবালয় সামহাউ যেভাবেই হয়ে গেল, সেটা যখন এই সরকারি দল এরা ক্ষমতায় আসার পর বিলুপ্ত করে তাদেরকে বিচার মন্ত্রণালয় অধীনস্থ করলো কর্মচারীদেরকে, তখন তো কথা রাখেননি, সুস্পষ্টভাবে প্রমাণিত। 1 2 কথা না রাখলে যেটা হয়, দেশবাসীর কাছে কি কথা দিয়েছিলেন, এর বাইরে
কি কথা দিছিল আজকে কি তারা বলতে পারবেন জনগণের কি কথা বইলা তারা ক্ষমতায় আসছেন, কি বলে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা, ভাগটা তাদের উপরেই থাকুক। জি শরীফ ভাই, এখানে গতকালকে যখন আলাপ করলাম তখন বিরোধী দলের একজন বলছে যে সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, আবার বিএনপির নেতা রুহুল কবির রিজভী আহমেদ তিনি বলছেন যে বিরোধী দলের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। আজকে জামাতের আমির বললেন যে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে বা কথা রাখে নাই। ফজলে হুদা বাবুল ভাই বললেন যে বিরোধী দল কথা রাখে নাই। আসলে কোন দিকে আমরা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আপনি আলোচনার শুরুতে একটা ইন্ট্রো দেখিয়েছেন এবং সেখানে দেখলাম যে গতকালকে পার্লামেন্টে ফজলুর রহমানের বক্তব্যের একটি অংশ আছে। তো তিনি কালকে বক্তৃতা করার মধ্যে একটা জায়গায় উদাহরণ হিসাবে বলেছেন যে মেসি এবং রোনালদো দুজন যদি ঢাকার স্টেডিয়ামে খেলতে আসেন এবং মানুষ যদি জানেন যে এটা একটা মানে সিস ফায়ার টাইপের পাতানো খেলা, প্রথম একদিন রোনালদো এবং মেসিকে দেখতে আসবে, তারপর থেকে আর মানুষ আসবেন না তারা ঢাকায় থাকলেও। এবং তিনি একই সাথে বলেছেন যে পার্লামেন্টে আমাদের যেন সেই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। আমি পার্লামেন্টের অনেকগুলো জায়গায় সরকারি দল এবং বিরোধী দল তাদের যে আলোচনার জায়গাগুলো দেখি, আমি অনেকটা এই ধরনের এক ধরনের ক্রিয়েট করা, আমরা দৌড় দিব, তুই আমাকে ধাওয়া দিবি, আমি থেমে যাব, তারপরে তোর পায়ে হোঁচট খাইয়ে পড়ে যাবি, এরকমের। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি দেখা যাচ্ছে না কতগুলো জায়গায়, তাদের অনৈক্য দেখা যাচ্ছে না। পার্লামেন্টে এটি বলেছে, আমার কাছে একটা ভিডিও আছে যে আমাদের প্রভাবশালী তরুণ এমপি ডক্টর মাসুদ তিনি বলছেন যে আমরা চিৎকার চেঁচামেচি করি এবং যখন বের হই তখন সরকারি দলের লোকজনই আমাদেরকে জড়িয়ে ধরে বলে যে চিৎকার না করলে, একটু গরম কথা না বললে তো পার্লামেন্ট জমে না। বাইরে এসে যে কথাগুলো বলা হচ্ছে বা পার্লামেন্টের ভেতরে যেটা বলা হচ্ছে, এটা কতটুকু রিয়েল এবং কতটুকু আর্টিফিশিয়াল, এটি নিয়ে নানা জায়গায় এই ধরনের কথার কারণে সন্দেহ তৈরি হচ্ছে। তারপরেও রাজনীতিটাকে আমি দুজনের আলোচনা শুনলাম, রাজনীতিটা এখন হচ্ছে অন্ধের হাতি দেখার মতো, যার যে অবস্থান সে অবস্থান থেকে তার কথাগুলো বলছে। আমরা পরিবর্তনটা চেয়েছিলাম জুলাইয়ের ভিতর থেকে, জুলাইয়ের একটা বার্তা ছিল, একটা স্পিরিট ছিল, একটা অঙ্গীকার ছিল, কিন্তু জুলাইয়ের পরে, আগস্টের পরে সেটি দিক হারিয়েছে। আমরা যেভাবে চেয়েছিলাম সেটি হয়নি। আমরা যাদেরকে হিরো মেনেছিলাম তাদের অনেককেই পরবর্তীকালে আমরা আর বিশ্বাস করতে পারিনি, কারণ তাদের আচরণের কারণে। তারা সেই গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেনি, তারা তাদের শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করেছে, শ্রদ্ধার যে জায়গাটা সেই জায়গাটা থাকেনি। এবং জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো, সেই শক্তি বিভক্ত হয়েছে, এটি গণভোটের আগেই বিভক্ত হয়ে গেছে। আপনি খেয়াল করবেন যে দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা আলোচনা ছিল, আবার সেখান থেকে শিফট হয়েছে। বিএনপি তার জায়গা থেকে অনেকগুলো দাবি সেগুলো নিয়ে এসে সেখান থেকে শিফট হয়েছে। তবে আমরা একটা জায়গায় আমরা সম্ভবত ভুলে যাই, 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা ঘটনা ঘটেনি, দুটো ঘটনা ঘটেছে। এক হলো একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটের উদ্দেশ্য, লক্ষ্য হলো আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তন আনা, এবং এটি আমাদের বিহেভিয়ারের জায়গায়, আচরণের জায়গায়, প্রতিশ্রুতির জায়গায়। আর একটা প্রতীকের যে নির্বাচন, সেটিও কিন্তু 12 ফেব্রুয়ারি হয়েছে। সুতরাং প্রতীকের নির্বাচনে অনেকের কতগুলো প্রতিশ্রুতি ছিল, বিএনপির যে 31 দফা কেন্দ্রে কতগুলো প্রতিশ্রুতি ছিল। আমি যতটুকু জানি জামাতের যে নির্বাচন ইশতেহার, সেখানে 26টা জনকল্যাণমূলক প্রতিশ্রুতি এবং তার অধীনে অনেকগুলো কমিটমেন্ট তাদের ছিল। তো আমরা যখন আলোচনাটা করছি কথা রাখেনি মানে আমরা কেবলমাত্র ফোকাস করছি ওই যে গণভোটের যে অংশটা, কিন্তু গণভোটের পাশাপাশি মানুষের আর্থসামাজিক পরিবর্তনের যে প্রতিশ্রুতি, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে প্রতিশ্রুতি, জুলাইয়ের ভেতর থেকে আমাদের ইনস্টিটিউশনগুলোর এটাকে শক্তিশালী করা এবং নতুনভাবে কার্যকর করার যে প্রতিশ্রুতি, সেই জায়গায় আমরা কতটুকু এগোচ্ছি। আমাদের এখানে জনকল্যাণের জন্য রাজনৈতিক দলের যে অর্থনৈতিক কর্মসূচি, সেখানে আমরা কতটুকু এগোচ্ছি, ওই জায়গাটাকেই আপনি আলোচনার মধ্যে সরকারি দল বা বিরোধী দলের আলোচনায় দেখেন। হাম নিয়ে এখন পর্যন্ত 700 মানুষ মারা গেছে। সরকারি দলের একজন স্বাস্থ্য উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি বললেন যে এটি নিয়ে কোনো সন্দেহ করার কিছু নেই, যেটি অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে এই অবহেলাজনিত হত্যাকাণ্ড। যদি সেটি হয় তাহলে আমি তো দেখতে চাই সেই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে আমি শাস্তির মুখোমুখি দেখতে চাই, কিন্তু আমি সেই তাগিদটা তো দেখতে পাচ্ছি না। জি, আপনার কাছে আবার আসবো। ফজলে হুদা বাবুল ভাই, যেটি রাজ্জাকি ভাই বলছিলেন যে আপনারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন, গণভোটের প্রস্তাবটাও আপনাদের ছিল, নির্বাচনের দিন হবে না পরে হবে, নির্বাচনের দিন হবে, এটা আপনাদের প্রস্তাব ছিল, সেটাও আপনারা করলেন, সবকিছুই আপনারা করলেন। এবং 31 দফায়
যে আপনাদের অঙ্গীকার ছিল যে সংবিধান সংস্কার এবং বিচার বিভাগের পৃথক সচিবালয়ের বিষয়টি, এটা তো আপনাদের রূপরেখাতেই ছিল, সেটিও কেন বাদ দিলেন? সবকিছু আপনাদের প্রস্তাবেই হলো, কিন্তু হওয়ার পরেই পুরো দেশটাই তো আমাদের ছিল তখন। নাহিদ সাহেবও আমাদের লোক, মাহফুজ সাহেবও আমাদের লোক, সবচেয়ে বড় কথা কি সজীব ভুঁইয়া, ওর পুরা নাম অনেক বড়, আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও আমাদের লোক ছিলেন। এবং ইউনূস সাহেব তো 100% আমাদের লোক ছিলেন। খলিলুর রহমান ছিল। এবং শুধুমাত্র আমাদেরকে ক্ষমতায় আনার জন্য 18 মাসে যে জায়গায় ডিসি এসপি যা যা করার, মাউসি, আঞ্চলিক শিক্ষা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গায় এই 18 মাসে শুধুমাত্র বিএনপির লোক বসানো হয়েছে। এবং এ কারণেই উনি যথার্থই বলেছেন যে এইটাই হচ্ছে একদম বিএনপির ইচ্ছা মতোই ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার হয়েছে। তারেক রহমান এবং ফজলে হুদা যা যা বলেছে এর বাইরে একটা কাজও 18 মাসে হয়নি, ধরে নিলাম। এর পরের বার আসেন, উনি আরো একটা কথা বলেছেন যে আমাদের কথাই গণভোট হয়েছে, তারেক রহমান বলেছেন চেয়েছেন। জন্যই 70% ভোটটা এসেছে। আমার প্রাণটা জুড়ে গেছে, বিশ্বাস করেন। এই মানে 12ই ফেব্রুয়ারির পর অন্তত 50টা টকশোতে যে শুনেছি যে না এটা বিএনপির ভোট না। হ্যাঁ, তো এই জায়গায় এসে শুনলাম এটা বিএনপির ভোট, কারণ 51% ভোট বিএনপির ছিল। থ্যাংক ইউ রাকজারি ভাই, অন্তত অবশ্যই। একটা পয়েন্ট স্বীকার করার জন্য। এরপরে আসেন, গণভোট বিএনপি চেয়েছে, অবশ্যই চেয়েছে। নির্বাচনের জন্য চেয়েছে, অবশ্যই চেয়েছে, কথা সত্য। এবং সেটা চেয়েছে বিএনপি যাতে খরচটা কম হয়, জনগণেরও খরচ কম হয়, সরকারেরও খরচ কম হয়। 2, 3 নম্বর হচ্ছে গণভোটটা বিএনপি চেয়েছে আমরা যে 8 মাস ধরে এত চা বিস্কুটের চেয়েও বোধহয় দামি জিনিস খাওয়া হয়েছে, আমার তো যাই হোক, যাওয়ার সৌভাগ্য হয়নি। ওইটা কিছু না। মানে রাষ্ট্রের জন্য- সাউন্ড রাজকীয় খাবার আমার কখনো রাষ্ট্রের কোথাও জন্য ওই টাকা তেমন রাষ্ট্রীয় টাকা না। জায়গায় যাওয়ার অপশন হয়নি, তো সেগুলোও হয়েছে। তারপর যেটা আমরা স্বাক্ষর করেছি সে অনুযায়ী আমরা চলবো, আমরা বলেছি দক্ষিণ প্লাজায় সংসদে বৃষ্টির মধ্যে, ছাতি ঠিক আছে। কিন্তু এই গণভোটটা আমরা তো দিতে বলেছি যে এই জুলাই সনদটাকে আমাকে জাতির সামনে এটাকে একটা দলিল হিসেবে জনগণের একটা ভোট দরকার, সেটা তো আমরা পেয়েছি। এখন আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব। এর মাঝে এখানে কুটচাল কোথায়, কথা না রাখার কথা কোথায়, বষ্টুমি কোথায়, 25 বছর কোথায়, আমি তো কিছুই দেখছি না। মাত্র 3টা মাস চলে গেছে, কিন্তু অনেক অমাবস্যাও চলে যায়নি, ঠিক আছে। বষ্টুমি একবারই এসেছে 12ই ফেব্রুয়ারিতে, সেটা বিএনপিকে বলে গেছে, বিএনপির কপালে এই টিপটা দিয়ে গেছে চাঁদ মামা। এরপর বিএনপি কি করেছে, মানে আপনার ওই যে বিএনপির সরকার বললেন না, বিএনপির সরকার ব্যালটে 3.5টা পয়েন্ট ছিল জুলাই সনদ অনুযায়ী, হাফ পয়েন্টটা খুব সুন্দর করে এটারে খিচুড়ি বানানোর জন্য ওই আরেকটা ইয়ের কথা বলেছিল, ওথের কথা, যেটা আপনি বলছেন, আপনি আইনজ্ঞ মানুষ, সংসদে আমি নিজেও জানতাম না, আইটেলেও। এখন ওই যে সময়ে ব্যালট পেপারটা আসছে ওটা পড়ার মতো সময় একজন ক্যান্ডিডেটের ছিল না, অন্তত আমাদের মতো গ্রামের রাজনীতিবিদদের। আমি কিন্তু পড়িনি, আমরা কিন্তু ওয়ালার দোয়াল নেই, শুধু আমিন বলছি আমরা, হ্যাঁ উনি যথার্থই বলেছেন, তারেক রহমান বলেছেন, আমরা হাতে দিয়েছি। পরবর্তীতে যখন দেখলাম আরেকটা কলাম ওখানে দিয়েছে, যদি কোনো দল জনগণের চয়েসের হয় সেই দলটা দায়িত্ব গ্রহণের পর তাদের এজেন্ডা অনুযায়ী করতে পারবে। আরে ভাই, তো জনগণ আমাদেরকে বলছে, তো এটা তো অন্য মানুষ বলেনি। তো এখানে ইউনূস সাহেবও বলেননি, আমাদের আর কি বললাম, সজীব সাহেবও বলেননি, মেহেদ কি নাহিদ সাহেবও বলেননি, আলী রিয়াজও বলেননি, কিংবা মজুমদারও বলেননি, আমাদের জনগণ বলেছে। এবং সেটা ব্যালটেও ছিল যে আমরা আমাদের নির্বাচন ইস্তেহার অনুযায়ী চলতে পারবো। নাম্বার 2, সো গণভোট একবার হয়ে গেছে, জুলাই সনদ ইজ কি বলবো সার্টিফাইড, গণভোটের কাহিনী শেষ। এরপর কোন কাহিনী আপনারা আনেন এটা আমি জানি না। আর একটা কথা বলেছেন আপনি শুরুতে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নেই, এটা 90-এর দশকের একটা ডায়লগ ছিল। জনাব তারেক রহমান ভোটের অনেক আগে আমরা বলেছি ওদের সবার সাথে বন্ধুত্ব নয়, কারোর সাথে বৈরিতাও নয়, সবার আগে বাংলাদেশ। যার কাছে যখন দেখুন আমরা বলেছি ভারতকে তো প্রস্তাব দিয়েছে আমাদেরকে যে আপনারা আসেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। আমরা বলেছি আমরা নেপাল হয়ে আসবো, ওনারা রাজি হন নাই, ওনাদেরকে টপ প্রায়োরিটি দিতে হবে।
তো আমাদের প্রায়োরিটি তো ওনারা না, আমাদের প্রায়োরিটি আমাদের। আমি কোন দিক দিয়ে যাবো? রাজ্জাকি ভাই আমাকে দাওয়াত দিয়েছেন ওনার বাসায়, ধরে নিলাম দিবেনও ইনশাল্লাহ, এমনি ভালো মনের মানুষ, অনেক টাকা ইনকাম করেন পেশাগত। না দিয়ে দিলাম এখন, তো তারপরে দিন তারিখ পরে। আমি এখন ওনার বাসায় শাহবাগ হয়ে যাব নাকি আমি এই কি বলে সংসদ মানিক মিয়া ভবনের এভিনিউ। সামনে দিয়ে যাবো, মানিক মিয়া এভিনিউ দিয়ে যাবো, এই চয়েসটা তো আমার। রাজ্জাক ভাই যদি বলেন দাওয়াত খাইতে হলে এই দিক দিয়েই আসতে হবে, বিএনপি ওটাতে করবে না, কারণ বিএনপি সবার আগে বাংলাদেশ। চায়না কি বলেছে? আমরা মালয়েশিয়া যাব, আমাদের আদিম সম্পর্ক, বহুবিধ সম্পর্ক, বহুমাত্রিক সম্পর্ক। চায়না বলছে ভাই তুমি যে দিক দিয়ে আসার আসো। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এ কারণে চায়না যাওয়ার। সো আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নাই, কিন্তু সবার আগে বাংলাদেশ আমাদের। জি। লাস্ট কথা বলি, সংবিধান সংশোধন নিয়ে উনি কথা বলেছেন। সংবিধান সংস্কার করব আমরা বলেছি, এখন সংশোধন নয় কিন্তু। আরে ভাই, একটা হচ্ছে কি যে আমি ওই যে ডিম আগে না মুরগি আগে। এখন আপনি যদি ওই একটা আমরা সাবজেক্ট ছিল আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ একসময় উত্তরা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, হাঙ্গার প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন, আমার হিসাব বিজ্ঞান বিভাগের উনি শিক্ষক। সর্বশেষ আমরা ক্লাস পেয়েছি, বাংলাদেশের প্রথম MBA হোল্ডার। তো উনি একটা প্রশ্ন দিছিলেন আমাদেরকে, ওই 40 মার্কসের প্রশ্ন হয় না সেমিস্টারে, যে ডিম অমলেট খাইতে হলে ডিম ভাঙতে হবে। তোমার উদ্দেশ্য কি? সংস্কার করা। তো এটা তো সংশোধনের মাধ্যমেই হবে, না হলে আপনি তো ডিম ভাঙতে হবে ভাই, আপনি তো খাবেন অমলেট, আমরা তো সংস্কারই করছি। জি। সংশোধন না করলে কেমন সংস্কার হবে? ওনার কথায় একটু আসি, উনি কিছু কথা বলেছেন অবশ্যই আমাকে এটা সংসদের, উনি বলেছেন সংসদে অনৈক্য কিন্তু বাইরে এসে সুন্দর গলায় সুর মেলায়। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি সকল রাজনৈতিক দলকে সমান শ্রদ্ধা করে, এটা আমাদের দলের প্রথম এবং প্রাথমিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা গর্ব ভরে সোজা বাংলায় বলি যে বহুদলীয় গণতন্ত্র। আমরা কাজে আমরা যে তাদের সাথে কথা বলবো না, রাগ করে মুখ বিমুখ করে চলবো। আমি ছোট মানুষ, আজকে আমি একে দেখলাম আমার বাসায় উঠতে, যে 26 বছরের এমপি হাতিয়ার মাসুদ, হান্নান মাসুদ, আমি সালাম দিলাম তাকে আগে। তো সে মাননীয় এমপি একজন। এখন এটার মধ্যে যদি আপনি কোনো শুয়ে দেখেন, উনি যদি আমার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে থাকে, আমাদের যে কথাবার্তা হবে না এমন বিষয়, তার মানে ঐক্য না। বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষকের দল, মুক্তিযোদ্ধাদের দল, রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের দল। আর বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধের একটা দল। তো উন্নমত 47-এ তারা ভারতকে সাপোর্ট করেছে, 71-এ তারা পাকিস্তান, পশ্চিম পাকিস্তানকে সাপোর্ট করেছে, 86-তে তারা হাসিনাকে সাপোর্ট করেছে, এরশাদকে সাপোর্ট করেছে হাসিনার সাথে, যে 96 পর্যন্ত আমরা তাদের সাথে 2001-এ আমাদের নির্বাচনী ঐক্য ছিল। জি বাউল ভাই, তো আপনার কাজেই কাছে- আপনি যেটা আপনার কাছে- বলছেন এরকমটা নেই। জি, আপনার কাছে আবার আসবো। আবু হেনা রাজ্জাকি ভাই, যেটি শরীফ ভাই বলছিলেন যে পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, বিহেভিয়ার, এগুলো দেখে মনে হচ্ছে তার কাছে যেটা একটা পাতানো খেলা বা পাতানো বিরোধিতা করার জন্য, এটি একটি দিক। আর ফজলুদ্দা বাবুল ভাই জুলাই জাতীয় সনদের যে নোট শেষের দিকে যেটি আছে, যে কোনো রাজনৈতিক দল চাইলে তাদের ইস্তিহারে দিয়ে, কোথায় আছে এই নোটটা? জুলাই জাতীয় সনদে আছে, ব্যালটেও আছে, কোন বেলা? জুলাই জাতীয় সনদে আছে, ব্যালটেও আমি ভোটে দেখেছি। আপনি পড়েন, হ্যাঁ, বের করেন। তো তাহলে যেহেতু তারা যেটা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিল সেই অনুযায়ী জনগণ তাদের ম্যান্ডেট দিচ্ছে, সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করবেই, এটা সেটাই বলছে চাচ্ছিলাম। আমি একটা কথা বলি, শরীফ ভাই যেটা বলছে সেটা কিন্তু আমি একটু আগে বইলে গেছি আমি, যে জনগণের ভোটটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা। জনগণের ভোট যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভোটের আগে বলছিলাম কি, আর ভোটের পর যদি সেগুলো না করি তাহলে তো মনে হয় জনগণের ভোট আমার কাছে গুরুত্বপূর্ণ না। জনগণের ভোটটা কি কোনো আনুষ্ঠানিকতা কিনা, যে বাইরে ভোট হচ্ছে, ভিতরে কোনো মেকানিজম হচ্ছে কিনা। কেননা ইতিমধ্যে বহু কথা উঠছে, এই টকশোতে বহুজনে এসে বলছে নাহিদ পাশ করে নাই, পাশ করানো হয়েছে, ডাক্তার শফিকুর রহমান পাশ করে নাই, পাশ করানো হয়েছে। তার মানে হচ্ছে পাশ করানো হচ্ছে মানে কি, তার মানে নির্বাচন ওই দুইটা লোকেরই যে আপনি দুইটা আসনে পাশ করায় থাকেন, এটা শুনছেন তো আপনি নানান টকশোতে। তাই দুইটা লোকের যদি পাশ করানো হইয়া থাকে তাহলে তো নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে নয়। এই দুইটা সিটে তাহলে নির্বাচন হয় নাই, তাহলে পার্লামেন্টই তো কমপ্লিট হয় না। দুইটা সিট যদি আপনি ওইভাবে কইরা থাকে তাহলে তো নির্বাচনী ফলাফলটা সঠিক না। কেন বলছি, যেমন ভাই বলল আমার বাবুল ভাই, বিএনপি সব দলকে সম্মান করে। অফকোর্স শরীফ ভাইয়ের সাথে এই কথাটা মিলে যায়
যে হাঁটলে পরে এটা হ্যাঁ সংসদ প্রাণবন্ত রাখতে হবে, অর্থাৎ সব দলকে সম্মান করে কিন্তু ভোটারকে সম্মান করে না। তাহলে ভোটার ইমমেটেরিয়াল, একদম ইমমেটেরিয়াল। আপনি ভোটারকে সম্মান করলে পার্লামেন্ট অটোমেটিক প্রাণবন্ত হয়ে যাবে। এইবার আসেন, আমি বিএনপির যেহেতু ভাই আছে এখানে, একটা সিম্পল প্রশ্ন করতে, আমার সব বাদ দিলাম, গণভোট, জুলাই অধ্যাদেশ, একের সব কিছু বাদ দেন, আমরা নির্বাচনটা কিভাবে করলাম? এই যে সাংসদরা পার্লামেন্টে বসে আছে, তারা নির্বাচনটা কিভাবে করলো? বাংলাদেশের যে সংবিধানের কথা বলে, সেই সংবিধানের নির্বাচনের একটা তারিখ দেওয়া আছে। আমাকে অনেকে, আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করে বলছি তারিখটা কিভাবে, আমি কি তারিখ দেওয়া আছে? সেই তারিখটা কি? তারিখটা হলো যে সংসদ যেদিন ভেঙে যাবে তার থেকে 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করবেন। অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ যদি সংসদ ভেঙে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ এপ্রিলের 1 তারিখের মধ্যে নির্বাচন করবেন, ওইটাই তারিখ। আমার সংসদ যখন ভেঙে গেল, সংবিধানের 123 অনুচ্ছেদ আপনি খুলে দেখেন, সেখানে বলা আছে 90 দিনের মধ্যে নির্বাচন। সেই 90 দিন পার হয়ে 18 মাস পরে আমি নির্বাচন করলাম। সংসদের কোথায় লেখা আছে যে 18 মাস পরে নির্বাচন করবেন? এইটা যে সঠিক না। প্রথম তো সব সাংসদ যারা, আমি শুধু সরকারকে বলছি না, বিরোধী দল সহ এই যে সাংসদ যারা আছেন ওখানে, এই সাংসদদের সংবিধান মোতাবেক বৈধতাটা কিভাবে, সেটা আমি প্রশ্ন রাখছি। ভাই এখানে আছেন, সংবিধান মোতাবেক তাদের বৈধতাটা কিভাবে? আমার সংবিধান মোতাবেক 8ই অগাস্ট যদি ধরি ওতনিস ইউনুস সাহেব, সেদিন থেকে যদি 90 দিন ধরি, তাহলে 6 বা 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। আপনি 26-এর ফেব্রুয়ারিতে নির্বাচন করলেন কোন সংবিধান মোতাবেক? এবং এইটার বৈধতা নিতে হইলে আপনাকে, ওই প্রশ্নে আমি আর যাচ্ছি না যে গণভোটের এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে, তার আগে প্রশ্নটা রাখলাম, আপনাদের বৈধতাটা কি? মানে আপনাদের, মানে বিএনপির না, শুধু পুরা 300 সাংসদের 106 তো ইউনুস সরকার বসলেন। 106 তো ইউনুস সরকার যদি বৈধ হয়, তাহলে ইউনুস সরকার যে নির্বাচনটা দিয়েছে সেটাও তো বৈধ হওয়ার। তাইলে বলতে হবে যে সংবিধান মোতাবেক না, ইউনুস সংবিধান মোতাবেক। সেটা তো তখন আমরা দেখেছি যে যেটা আপনি ইউনুস সাহেব যদি ডেট দিয়ে থাকেন, ইউনুস সাহেব মানে নির্বাচন কমিশন ডেট দিছে, সেটা তো ইউনুস সাহেব, তাহলে তো বলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তর্বর্তীকালীন সংবিধান ছিল সেই মোতাবেক নির্বাচন। কিন্তু আপনি তো ওই সংবিধানে যান, তাহলে কিভাবে? আপনি মিলাইতে হবে তো। এই মিলানো না হওয়া পর্যন্ত, আমি আজকে বলে রাখলাম, আমি 8 মাস ধরে বলতেছি, এটা কিন্তু সামনে আরো জটিলতার রূপ ধারণ করবে, সামনে সময় আসতেছে। সেটা নিয়ে তো হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। হাইকোর্টের চ্যালেঞ্জে কিছু হবে না। এটা শুনেন, সংসদে হাইকোর্ট দিয়ে কি করবেন? হাইকোর্ট কি সংবিধানের ঊর্ধ্বে? না, এটা এই আপনি যে প্রশ্নটা তুললেন, এই প্রশ্নটারই সুরাহা করার জন্য হাইকোর্টে রিট হয়েছিল। কোনটা? এই যে নির্বাচন তফসিল নিয়ে, তারপর হচ্ছে শপথ নিয়ে, ইউনুস সরকারের, এগুলো নিয়ে কিন্তু রিট হয়েছে। ইউনুস সাহেবের শপথ, আমি তো তা বলছি না। ইউনুস সাহেব যে নির্বাচনটা দিলেন, যেই নির্বাচন ওনারা পার্লামেন্টে, আপনি সেটা কিসের আলোকে, কোন সংবিধান মোতাবেক করছেন, সেই প্রশ্নটা আমি রাখছি। জি, আপনার কাছে কি তাই মনে হয় শরীফ ভাই, যে এটা নিয়ে আসলে আমার কাছে যথার্থ মনে হয় না। এই কারণে পার্লামেন্ট 5 বছরের জন্য 5 বছর অপেক্ষা করতে হবে, নট দ্যাট। আপনার মনে আছে এরশাদ যে নির্বাচনটা করেছিল 86-তে, আবার 88-তে, এবং 90-এ তার যে পতনের পর নির্বাচনটা হয়েছিল 91-তে। তার মানে হচ্ছে যে 5 বছর পূর্ণ না হলে নির্বাচন হবে না। ঠিক আছে, একবারও বলি নাই 5 বছরের কথা আমি বলিনি। সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরেকটা সংসদ নির্বাচন হবে, তারা 3 মাসের মধ্যে। কিন্তু এখানে তো সংসদের মেয়াদ শেষ হয়নি। কোথায়? এই যে কোন সংসদে বলেন? আগের সরকারের সংসদ মেয়াদ শেষ হয়নি? কেমনে? সংসদ ভেঙে দিছে না? ভেঙে দিছে, কিন্তু 5 বছর তো পূর্ণ হয়নি। 5 বছর ভেঙে দিয়ে সংসদ ভেঙেই গেল, সে 5 বছর পূর্ণ করবে কোথায়? কিন্তু সংবিধানে কি বলছে? সংবিধানে 123 অনুচ্ছেদ, আমি তো ক্যাটাগরিক্যালি বলছি, সংবিধানে 123 অনুচ্ছেদে বলছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সংবিধানের 123 অনুচ্ছেদ। আবারও আপনার যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে, এটি তো আমাদের সেটা জানা হবে না নির্বাচনটা কিভাবে। কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনা করেই তো